আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি সাগর কলা দিয়ে, চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে, দানাদার গুড় দিয়ে, পাউডার দুধ দিয়ে কিভাবে পোয়া পিঠা, মজাদার পোয়া পিঠা বানানো হয়, সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আর আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমার কুকিং চ্যানেলে পুরোটা রেসিপি দেওয়া আছে। আপনাদেরকে শুধু আমি দেখালাম যে কিভাবে আমি পিঠাটা বানিয়ে বাসায় সবাই এত মজাদারভাবে, এত মজার সাথে খেয়েছে। আর পিঠার ব্যাটারটা এত সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠলেই পিঠা মনে করবেন ভিতরে একদম সিদ্ধ হয়ে যায়। আর যদি ফুলে না ওঠে তখন কিন্তু পিঠা ভিতরে কাঁচা থেকে যায়। আর ফুলে ওঠার মানেই পিঠাটা অনেক মজার হয়ে থাকবে, অনেক নরম হয়ে থাকবে। অনেকে শুধু আতপ চাল দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকে, সেই পিঠাটা কিন্তু পরদিন কিন্তু শক্ত হয়ে যায়। রাতে কিন্তু সকালে বানালে রাতে শক্ত হয়ে যায়, তখন কিন্তু টেস্ট আমি বানাই না ওরকম করে, কারণ ওইটা টেস্টই পাওয়া যায় না। আর আমি সাগর কলা দিয়ে, পাকা সাগর কলা দিয়ে আর 2 কাপ ময়দা আর 1 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। এর মধ্যে অনেকগুলি পিঠা হয়েছে, সেজন্য মজা হয়েছে দেখে পিঠাগুলি আর বেশি সময় ধরে বাসায় রাখতেও পারলাম না, সবাই খেয়ে শেষ করে দিল। আর সেই জন্যই আমি আপনাদের সামনে ভাবলাম যে একটু তুলে ধরি। আর সেই পিঠাটা আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ এবং এর গন্ধ কত মজার। আর আমি বলছি, কিন্তু আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলেই এই পিঠাটার স্বাদ আর গন্ধ তো অসাধারণ। সেটা ভেবে আপনারা অবশ্যই খেয়ে থাকবেন। আর কখনোই খালি পোয়া পিঠা গুড় দিয়ে আর চিনি দিয়ে খাবেন না। সাগর কলার দাম কিন্তু বেশি না, 2টা কলা দিলেই কিন্তু সাগর কলা এটার পিঠাটার অন্যতম একটাই পজিশনে দাঁড়িয়ে যায়। আর সেই জন্য আমি এভাবেই বানিয়ে সবগুলি পিঠা তুলে ফেলেছি, কারণ যখন পিঠা হইতে থাকে তখন কিন্তু বেশি সময় লাগে না অনেকগুলি পিঠা বানাইতে। আর সেই পিঠাটা আমি বেশি সময় লাগেনি, অনেকগুলি পিঠা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে। আর এরপর আমি সন্ধ্যার নাস্তা বানানোর পর আমি ভাবলাম রাতের জন্য একটা তরকারি রান্না করব, একটা না 2টা তরকারি রান্না করব। এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, ডালের বড়া দিয়ে, টমেটোর পিউরি দিয়ে আমি একটা তরকারি রান্না করছি। আর এই তরকারিটা কিন্তু অসাধারণ মজা হয়। ডালের বড়াটা আমি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ডালের বড়াটা ওই কিনে এনে বানাই না, রান্না করি না। আমি নিজে মসুরির ডাল দিয়ে ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে তারপরে ভেজে নিয়ে নেই। ওইভাবে যদি আপনারা রান্না করতে থাকেন তাহলে কিন্তু ওই বাজারের যে বড়া পাওয়া যায় সেই বড়া আপনারা কখনোই খাবেন না। এই বড়াটা দিয়ে অনেক স্বাদ হয়, অনেক মজা হয় তরকারি। আর আমিও বানিয়ে থাকি বাসায় হাইজেনিকভাবে, নিজের হাতে বানানোর জন্যই এভাবে আমি ডালের বড়া বানিয়ে তারপরে নামানোর কিছুক্ষণ আগে ডালের বড়াগুলি দিয়ে দিই। তারপর ঢেকে রাখলেও নাড়াচাড়া না দিলে একদম ভাঙবে না। এভাবেই রান্না করে থাকি আমি। আর এই ডালের বড়াটা নামানোর পর আমি তরকারিটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার সময় আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে একটু পানি দিয়ে নিলাম। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি কিন্তু বেগুন তরকারিটা রান্না করলাম ইলিশ মাছ দিয়ে। আজকে এই তরকারিটা কিন্তু অসাধারণ মজা হয়েছে। ভাবলাম পুরোটা রেসিপি যেহেতু আমি ভিডিও করেছি আপনাদের সামনে তুলে ধরি। আর আমার ভিডিও
দেখতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এর চেয়েও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল বাটনে প্রেস করে দিবেন। অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিওটা যাতে দেখতে পায় সেই সুযোগ করে দিবেন, আর আপনাদেরও নোটিফিকেশান চলে আসবে। আর আমি সেভাবেই রান্নাটা করে নিলাম। অল্প পানি দিয়ে আমি রান্নাটা করব। আর ডালের বড়াগুলি একদম উপরে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া বেশি করব না সেই জন্য। আর ভাবলাম যে ভালো করে সিদ্ধ হতে হলে তো একটু ঢেকে রান্না করতেই হবে। রান্নার পর দেখুন কত সুন্দর হয়েছে। ডালের বড়াগুলি কিন্তু ভেঙে যায়নি, আর আস্তই রয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে ভেঙে গেছে, আসলে ভেঙে যায়নি। অনেক সুন্দর হয়েছে, তরকারিটা খেতে অসাধারণ মজা হয়েছে। এরপর আমি রান্না করেছি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি আমার ঘরে সবসময় খাওয়া হয়, আর আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরি।